এটা হচ্ছে নতুন সরকার তৈরি হয়ে গেছে। নতুন সরকার মানে নতুন প্রত্যাশাও বটে। প্রশ্ন হচ্ছে এই নতুন প্রত্যাশা বা নতুন দিকের কোনো অভিমুখ গত এক মাসে তৈরি হলো। মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারবে নতুন সরকার? এ নিয়ে প্রশ্ন এবং সংশয়ের মধ্যেই আমরা রয়েছি। ঠিক এই বিষয়টাই আজ আলোচনায় আনব। একটা নতুন সরকার নতুনভাবে তার প্রত্যাশা তৈরি হবে, তার কাছে মানুষের অনেক বেশি চাহিদা থাকবে। একটা নতুন দিশা সেই সরকার দেখাতে পারবে কিনা আমরা বারবার এটা বুঝতে চাইব। আমরা বুঝতে চাইব যে নতুন সরকার তার অভিমুখ নতুনভাবে নির্ধারণ করতে পারছে কি না। আজ আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি যাদের, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন সমাজকর্মী ইন্দ্রজিৎ মজুমদার এবং বিজেপির আরটিআই সেলের অন্যতম কর্মী তন্ময় রায়। আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি তন্ময় বাবুর কাছে প্রথম আসবো। তন্ময় বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তন্ময়, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে নতুন সরকার এসেছে এক মাসের একটু বেশি, একটা অভিমুখ, অনেকটা সমস্যা, আমাদের রাজ্যের নানাবিধ সমস্যা রয়েছে। তার মধ্যে সব থেকে বড় সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের রাজ্যে সেরকম বড় শিল্প অনেকগুলো বছর ধরে নেই। অর্থনৈতিক অবস্থাটা অনেকটাই পিছিয়ে পড়েছে, পশ্চাৎমুখী। এখান থেকে এই সরকারকে নতুনভাবে তুলে আনবার জন্য যে যে বিষয়ের উপরে অগ্রাধিকার দেওয়ার কথা, প্রথম এক মাসের মধ্যে সেই অভিমুখটা কি তৈরি হতে দেখলাম আমরা? অনেকে কিন্তু সংশয় প্রকাশ করছেন যে বলা হচ্ছে, কিন্তু সেভাবে অর্থনৈতিক উন্নয়নের জায়গাটা তৈরি করবার জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ, সেটা কি গত এক মাসের বেশি হয়ে গেল সেটা দেখা যাচ্ছে? বা কি কি করা উচিত? আমি জানি আপনি তো বিজেপির একজন কর্মী, ফলে আপনি বলবেন নিশ্চয়ই দেখা যায়, কিন্তু কোন কোন দিকে জোর দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন? নমস্কার, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার আরটিএসএল এর ইনচার্জ। তো আমি যেটা আপনাকে বলতে চাই আপনার প্রশ্নের উত্তরে, আমাদের গত 50 বছরের সরকারের যে লুফোলসগুলো ছিল, সেই লুফোলসগুলো যেভাবে তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ইন্ডাস্ট্রিজ, প্রত্যেকটা জায়গায় সেইখানে সেই কাজকে পুনরায় আমাদের ডবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করছে, সেই কাজ আপনারা আগামী 5 বছরের মধ্যে তার রূপরেখা দেখতে পাবেন প্রথম। আর দেখুন, ব্রিটানিয়া, আমুল, এইসব কোম্পানিগুলো, সেগুলো যেগুলো আমরা পুনরায় পশ্চিমবঙ্গে আবার ইনভেস্টমেন্ট করছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছেন। আর বলুন না, এসিজেড বলে ফলতায়, যে আমি তো থাকি বজবজে, এসিজেড বলে ফলতায় যে যেটা ছিল, সেটা কি আর এসিজেড আছে? জাহাঙ্গীর খান তো পুরোটাই বিক্রি করে দিয়েছিল। শুভেন্দুদা তো সোনার ফলতার প্রোগ্রাম নিয়েছে, প্রত্যেকটা এসিজেড কোম্পানি আবার খোলা হচ্ছে। সময় দিন, আগে সব রূপরেখা দেখতে পাবেন। মানে আপনি বলছেন আমাদের অর্থনৈতিক যে পশ্চাৎগামিতার একটা দীর্ঘদিনের আহ, স্থবিরতা তৈরি হয়েছে, সেইটাকে অতিক্রম করে নতুন সরকার নতুন অভিমুখ দিতে পারবে, এ ব্যাপারে আপনারা একেবারে নিঃসংশয়? আপনি দেখুন না, ইউপিকে দেখুন, কি ছিল কি হয়েছে আপনি দেখেছেন তো। ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। আজ আমাদের পশ্চিমবঙ্গ সোনার পশ্চিমবঙ্গ হবে, এটা আপনাকে আমি অন রেকর্ড ক্যামেরায় বলে দিলাম। আপনি দেখা করবেন আমার সাথে 5 বছর পর। বেশ, আমরা নিশ্চয়ই আশান্বিত হবার কথা ভাববো যে সত্যি তো রাজ্যের যদি উন্নয়ন হয়, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন যদি ত্বরান্বিত হয়, নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। কিন্তু
সত্যি সেটা কতটা হবে অবশ্যই আমাদের সেটার উপরে লক্ষ্য রাখতে হবে, সময় দিতে হবে। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসব। ইন্দ্রজিৎ বাবু, আপনি শুনলেন যে প্রাথমিকভাবে তন্ময় রায় বিজেপির একজন কর্মী, তিনি বলছেন যে আমরা একটা নতুন দিশা দেব। কিন্তু দিশা দেবার ক্ষেত্রে আমরা যেটা বারবার করে দেখেছি এ রাজ্যে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক ক্ষেত্রটা না বড় হয়ে ওঠে বিভিন্ন ক্ষেত্রে। রাজনীতি কি করছে সেই রাজনীতিকে কেন্দ্র করে সবকিছু হয়। এটা কি প্রত্যাশা করা যায় যে নতুন সরকার এসে উন্নয়নের অভিমুখে অন্তত রাজনীতির বিষয়টাকে অপ্রাসঙ্গিক করে দেবে, রাজনীতিটাকে অতটা গুরুত্ব দেবে না, তারা আসলে উন্নয়নটাকেই লক্ষ্যে রাখবে, এইটা সামনে রেখে তারা এগোবে, এই প্রত্যাশা কি করা যায়? নতুন সরকার ডবল ইঞ্জিনের কথা তন্ময় বাবু বলছেন বটে, কিন্তু আমরা তো দেখেছি ডবল ইঞ্জিন করতে গিয়ে অনেক সময় রাজনীতিটা অগ্রাধিকার পেয়ে যায়, সেক্ষেত্রে নানা বিতর্ক হয়, যেমন সম্প্রদায়গত বিতর্ক কিংবা জাতিসত্তার বিতর্ক। একটা তো বিতর্ক রয়েছে, জাতিসত্তার বিষয়টাও রয়েছে, বাঙালিয়ানা, বাঙালি কতটা বাঙালি থাকতে পারবে তা নিয়েও একটা প্রশ্ন আছে। আপনি সেই বিষয়েও কাজকর্ম করেন, বাঙালি জাতিসত্তার একটা বিষয় আপনার রয়েছে। আপনার কাছে জিজ্ঞাসা, আপনারা কতটা আশাবাদী নতুন সরকারের এই যে কাজকর্মের যে অভিমুখ নির্ধারণ করবার প্রক্রিয়া চলছে সে ব্যাপারে? শুভ সন্ধ্যা প্যানেলিস্ট এবং আপনাকে। আজকে আমরা যে বিষয় চর্চা করছি এই বিষয়টা সত্যিকারের বলতে গেলে খুবই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এক হচ্ছে এ বিরোধী, সেইটা এখনো চিহ্নিতকরণ করা যায়নি। এক, যেটা আমাদের গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতিটার যে পুনর্বহাল করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাই আজকে প্রশ্নচিহ্নের মুখে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট ভয়ঙ্কর পরিণতির দিকে আমার মনে হয় যাচ্ছে, বিশেষ করে জনসাধারণের দিকে। কারণ এখন যে পরিস্থিতিটা, মানুষের বুঝতে কোনো অসুবিধে নেই, 208টি ভারতীয় জনতা পার্টি সিট পেয়েছে, মানুষের আশীর্বাদ পেয়েছে, কাজ তারা করবে এবং মানুষ সেই জন্যই তাদেরকে এই রকম ভাবে ভোট দান করেছেন। কিন্তু তার সাথে কিছু প্রশ্ন কিন্তু থেকে যায়। 27 লক্ষ মানুষের কিন্তু এখনো নির্ধারিত নীতি নির্ধারণ করা হয়নি, তারা আদতেও আমাদের সিটিজেন কিনা সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এখনো সেই অবস্থায় পড়ে রয়েছে। প্রধান বিচারপতি তিনি এইটিকে ছেড়ে চলে গেছেন, আজ প্রায় অনেক দিন হয়ে গেল। কিন্তু 27 লক্ষ মানুষের কি হবে সেটা কিন্তু এখনো প্রশ্নচিহ্নের মুখে। এবং বিরোধী শক্তি এখন পুরোটাই প্রশ্নচিহ্ন, কারণ বিরোধী বলে কিছু নেই। কারণ 208টা, অথচ বাকি যারা দুটো শিবির আছে তার মধ্যে ঋতব্রত শিবিরে দেখলাম অনেক লোকজন, প্রায় 60-65 হয়তো হবে। কিন্তু সেটা তো এক প্রকার বলতে গেলে এটা ভারতীয় জনতা পার্টির অন্দরই কাজ করছে, কারণ ওনারা যদি দরজাটা খুলে দিত এরা সকলেই চলে যেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তাদের এই পরিস্থিতিতে সকলকে নেয়ার যে ভুল তারা 2021-এর নির্বাচনের প্রাক্কালে করেছিলেন, সেই ভুল থেকে তারা সিদ্ধান্ত বা দেখেছেন হয়তো নেবেন কিছুদিন পরে, যেহেতু কর্মীরা এই মুহূর্তে বহু কর্মী তারা মারা গেছেন, তারা লড়াই করেছেন, এগুলো তো বলতেই হবে। কারণ বহু কর্মী জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে সর্বসম্মতক্রমে তারা কিন্তু এই লড়াইটা লড়েছেন। তাদেরকে মাথায় রেখে এখনো পর্যন্ত তারা একটু চুপ আছে। দুটো নির্ধারণ নীতি করেছে, একটা হচ্ছে সাংসদে তাদেরকে এনপিসিআই বলে একটি দলে তাদের যোগদান করানো হয়েছে, কিন্তু তারা ভূপেন্দ্র যাদবের বাড়িতেই মিটিং করেছে। আমাদের শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গেছিলেন। কালকেই সম্ভবত দেখলাম কাকুলি ঘোষ দস্তিদারি মনে কথা বলতে গেছিলেন। এই ব্যাপারটা এখন যেটা চলছে, একটা এ টিম একটা বি টিম হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গে। এবং মানুষ যাদের ভোট দিল, আমার মনে হয় সংবিধানে ডিলিমিটেশন করার আগে সবার আগে সংবিধানটাকে পরিবর্তন করা উচিত, এই কারণে যে মানুষগুলো ভোট দিচ্ছে একটা দলের প্রতীকে, সে যে দলই হোক, সেটা বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো দল, কিন্তু মানুষগুলো সেই চিহ্নটা দেখে ভোটটা দিচ্ছে। এই চিহ্নটা যদি সেই মানুষটা সরে যায়, যেতে পারে তিনি পদত্যাগ করে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে বলে বিচ অফ ট্রাস্ট। আমি একটা মানুষকে ভোট দিলাম, আমি একটা দলকে সমর্থন করি। পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকই তার একটা রাজনৈতিক সত্তা থাকে, প্রত্যেক মানুষের। ট্রাস্ট নয় ইন্দ্রজিৎ বাবু, এটা তো ঘটনা যে গণতন্ত্রের জন্য এটা বিপদের কথা, সব ধরনের, মানে গণতন্ত্রের জন্য এটা খুব বিপদ। যদি বিরোধী না থাকে তাহলে কি করে গণতন্ত্রের বিপদ। আমি তো ব্যবস্থাটা চলবে? প্রথমেই শুরুটা করলাম, এই বিপদটা আজকে আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমাদের কাছে একটা মারাত্মক দিন অপেক্ষা করছে। তার কারণ বিরোধীদের কাজ শুধু বিরোধিতা করা নয়, গঠনমূলক রাজনীতি করা। কিন্তু সেই বিরোধিতা করাটা কিন্তু মানুষের জন্য করা। কেন?
আজকে বিরোধীরাই কিন্তু সরকারকে বলে দেবে কোন জায়গাটা ভুল হচ্ছে। কিন্তু আজকে যে পরিস্থিতি, বিরোধীই নেই সরকার কি ঠিক করছে কি ভুল করছে। আপনি একটা অঙ্ক করছেন, অঙ্ক করতে গিয়ে ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু সেটার জন্য আমরা কি করি, টিচার রাখি, অঙ্কটা শিখি, যেটা যে সঠিক হয়। কিন্তু এখানে সেই আরবিট্রেটার অর্থাৎ মধ্যে যে মানে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তি তো নেই, পুরোটা কম্প্রোমাইজ। তাহলে এই কম্প্রোমাইজ যে রাজনীতি, এই যে আয়াগাম রাম গয়ারামের রাজনীতি যে শুরু হয়েছে, এই রাজনীতি যে দল করছে, আমি দেখলাম কংগ্রেসও কদিন আগে কর্ণাটকে দেখলাম তারা উলট পূরণ করলো, সারা ভারতবর্ষে বিজেপি করছে, কর্ণাটকে দেখলাম কংগ্রেস করলো। তার মানে এখন যে আইডিওলজির কোনো মূল্য নেই। যার জন্য দেখবেন আজকে রাজনৈতিক কর্মীর অভাব হয়েছে। কেন কি তৃণমূলের আজ এই ভরাডুবিটা কেন হলো? তাদের 2019-এ শিক্ষা নেওয়া উচিত ছিল, শিক্ষা নেয়নি। আর শিক্ষা নেয়নি বলেই তারা ক্ষমতাচ্যুত হয়েছে। তার কারণ 2019-এ যদি শিক্ষাটা নিত তারা আজকে ক্ষমতায় থাকতো। কেন কি এই যে বেনজল ঢুকে পড়েছে, সিপিএম এর বেনজল গুলো এখানে ঢুকে পড়লো, সিন্ডিকেট তৈরি করলো, সবকিছু করলো, করে দলটাকে খেলো। খাওয়ার পরে তারা আবার অপেক্ষা করছে কখন ভারতীয় জনতা পার্টি দরজাটা খুলবে। কিন্তু দরজাটা তাদেরও খুলতে হবে, কারণ এক একটা বুথে তাদের লোক নেই। আমরা দেখেছি বহু জায়গায়, আমি তো বহু ভোটের প্রত্যেকদিনই আপনার সাথে ছিলাম, আপনাদের চ্যানেলেও ছিলাম, বহু জায়গায় দেখেছি তারা বুথ কর্মী দিতে পারেনি। কারণ এক একটা ওয়ার্ডে দুজন তিনজন করে যদি কর্মী থাকে, তারা কোথায় বসবে, কোথায় যাবে? তাদেরও একটা এই রাজনৈতিক সংকট, রাজনৈতিক কর্মীর সংকট, রাজনৈতিক কর্মী তৈরি হচ্ছে না। কি করে তৈরি হবে? কোনো আইডিওলজি যখন কোনো রাজনৈতিক দলে থাকে না, যার জন্য এত লক্ষ পরিমাণ নোটায় ভোট পড়ে, যেখানে সেখানে কিন্তু ভাববার বিষয়, একজন নাগরিক হিসেবে ভাববার বিষয় এসেছে। যে রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই সমীকরণ কিন্তু জনসমাজের কাছে সর্বোপরি প্রত্যেক নাগরিকের কাছে একটা কিন্তু ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। এটা আজকে হয়তো আমরা আলোচনা করছি, আগামী দিনে দেখবেন এই পরিণতির পরিসর কোন দিকে যায়। তার কারণ আজকে যে খেলা, যে কোনো দল যখন তৃণমূলও করেছে, তৃণমূল তো করেছে একটা ঝালদা পৌরসভা, সেটাকে নেয়ার জন্য কত কাণ্ড হলো আমরা দেখলাম। নেয়ার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তৃণমূল রোজ জয়েন করাতো কাউকে, লাস্টে নন্দীগ্রামেও তো আমরা দেখলাম, নন্দীগ্রামে যাকে দাঁড় করানো হয়েছিল, তিনি তো হঠাৎ করে এসে কোথার থেকে চলে এলো, হট করে জয়েন করলে কেউ জানতে পারলো না, দেখা যাচ্ছে কেমিস্ট্রি ডিগ্রি জয়েন করলো। তাহলে এই পরিণতি তো প্রত্যেক রাজনৈতিক দলের সংকট তৈরি হবে। আজকে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিচ্ছে, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি যখন কোনো কিছু চর্চা করব, আমি যেটা ভালো সেটাও বলবো, খারাপটা বলবো, এটা প্রত্যেক একদম। নাগরিকের উচিত। অনেক কিছু ভালো হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, বাজেটে অনেক কিছু প্রস্তাব দিয়েছে, কিন্তু কোত্থেকে সবচেয়ে অর্থ বড় কথা আসবে। ইন্দ্রজিৎ বাবু, সবচেয়ে বড় কথা এটা বোধহয় মানতে হবে যে একটা বাজেট পেশ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ হতো না, কিভাবে যেন একটা ভোট অন অ্যাকাউন্টস, তারপরে আবার একটা, এইটা তো একটা রাজ্য চালানোর দিশা হতে পারে না। না না, সেদিক ওটা থেকে যেটা আমি নিশ্চয়ই বলি, একটা যেটা পূর্ণাঙ্গ ভোট অন বাজেট একজন অ্যাকাউন্ট, যেটা অর্থমন্ত্রী না তিনি। না, পূর্ণাঙ্গ বাজেট তখন করা যায় না ভোটের আগে, ওটা ভোট অন অ্যাকাউন্টস অ্যাজ না, পার ল এর আগেও, অনুযায়ী ওটা মানে আমি ঠিকই বলছি আছে। ভোটের আগেও সেই অর্থে হ্যাঁ, বাজেট আমরা দেখিনি। ওইখানেও মানে একটা পরিস্থিতি অর্থমন্ত্রী ছিল, নেই, পূর্ণাঙ্গ তিনি বাজেট, উপদেষ্টা হিসেবে থেকে গেছেন, আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি অর্থনীতির বিষয়টা ভালো করে বোঝেন না। কিছুই এগুলো আমরা বোঝেন না। দেখেছি, সেগুলো থেকে তো একটা জায়গা তৈরি হয়েছে নিশ্চয়ই, একটা আমি পূর্ণাঙ্গ মনে করি বাজেট এবং আমি একটা আমি দিশা। মনে করি একদম। যে স্বপন দাশগুপ্ত মহাশয় একজন অর্থমন্ত্রী হিসেবে তিনি যে বাজেটটা, আমি পুরো বাজেটটা নিয়ে চর্চাও করেছি বিভিন্ন চ্যানেলে, কিন্তু আমি দেখলাম যে বাজেটে একটা জায়গায় আমার লাগলো, সেটা হচ্ছে সবকিছু আমি দেখলাম ভালো, খারাপ কিছু আমি দেখিনি। মোটামুটি যদি ওভারঅল বলা যায়, যদি সংক্ষেপে বলি, দু একটা পয়েন্ট বাদে ভালো বাজেট হয়েছে, কিন্তু সেই বাজেটের মধ্যে আমার অর্থ সংখ্যান কিভাবে আসবে সেটার কিন্তু কোনো দিশা নেই। এটা নেই। যদিও তারা একটা, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সাহায্য নিশ্চয়ই পাবে, তো এটাই পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটাও মনে রাখতে হবে, 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যকেই সমান চোখে দেখতে হবে। অ্যাজ পার আইন অনুযায়ী যদি হয় তাদেরকেও দেখতে হবে, তাহলে সেইটা কতটা কি হবে সেটা পরের কথা বলবে, কারণ এখনো সময় আসেনি সেই বিষয়ে আলোচনা করার। কারণ এখন তো সময়টা দিতে হবে, একটা হানিমুন পিরিয়ড চলছে, একটা সরকার এসছে, তাকে কাজ করার সুবিধা দিতে হবে। তবে এই মুহূর্তে যতটুকু যা দেখছি, তাতে কিছু জিনিস বাদ দিয়ে, যেমন আমি বলি এই যে বুলডোজার রাজনীতি, এই রাজনীতি সেটা উত্তরপ্রদেশে চলতে পারে, মধ্যপ্রদেশে চলতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে ভাবলে হবে না। পশ্চিমবঙ্গের রাজনীতিটা সম্পূর্ণ সারা ভারতবর্ষের থেকে আলাদা, এটা বুঝতে হবে। আজকে এখানে যত কিছু যা আন্দোলন শুরু হয় এই মাটি থেকেই শুরু হয়, স্বাধীনতা আন্দোলনও এই মাটি থেকেই শুরু হয়েছে, এবং যত বড় বড় আন্দোলন দেখেছি আমরা এই মাটি থেকেই শুরু হয়েছে।
সুতরাং এই যে এত মানুষ ঘর ছাড়া, এই যে মানুষগুলোর এতগুলো মানুষের বাড়ি ঘর, আমি পরশুদিন টিকিয়াপাড়ায় দেখলাম, হাওড়া টিকিয়াপাড়ায় কিভাবে মানে ভাঙা হচ্ছে। দেখুন ভাঙাটা তো 2 মিনিট লাগে, সেটা প্রশাসনিক স্তরে একদমই রাষ্ট্রের তো একটা নির্ভুল দায়িত্ব 2 মিনিট আছে, লাগে, কিন্তু তাদের একটা রাষ্ট্রের সবার রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। দায়িত্ব আছে, খেতে একদম, দেওয়া তার একটা করা, রাষ্ট্র এটা রাষ্ট্রের তার দায়িত্ব, প্রত্যেকের কোনোভাবে দায়িত্ব অস্বীকার আছে করা যায় না। নিশ্চয়ই, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করাটাই অধিকার না, মানুষকে তার স্বাধীনতা রক্ষা করার অধিকারও সেই রাষ্ট্রকেই নিতে হবে। কিন্তু আমরা দেখছি নির্বিচারে যেভাবে হকার্সদের এই যে বিভিন্ন জায়গায় ভাঙা হলো, বহু জায়গায় তো আপনারা নিজেরাও, আমি আলোচনা করেছি, কিন্তু তাদেরকে এই মুহূর্তে তাদের তো কোনো কিছু করার কিছু নেই। কিন্তু এই যে রাজনীতি, এটা তো সাংঘাতিক জায়গায় গ্রহণ করলো। তারাই তো বলছে, আমরা তো বহু জায়গায় দেখছি, তারা বলছে যে একটা সরকার এলো, আমরা তাদেরকে ভোট দিয়ে আনলাম, তারা 1 মাসের মধ্যে যদি এইভাবে নির্বিচারে এইগুলো ভাঙতে থাকে, তাদেরকে যদি পুনর্বাসন কিছু ব্যবস্থা না করা, হয়তো পুনর্বাসন দেয়া সেটা হয়তো সম্ভব পুরোটা নাও হতে পারে, বলে দিলেই তো হলো না যে দিয়ে দেবো, কিন্তু একটা তো ওয়ে আউট তৈরি করে যদি ভাঙা হতো, তাহলে অন্তত কিছু মানুষ তো, একটা মানুষ যদি আজকে অনাহারে থাকবে তা না, তার পুরো পরিবার 3-4 জন কি 5 জনের পরিবারটা পুরো অনাহারে চলে যাচ্ছে, তাহলে সেই মানুষগুলো তো, আজকে সেই মানুষগুলোর মধ্যে তো একটা একটা মানুষ, এই যে আমরা আলোচনা করছি, আমাদের মনে তো কিছু হয়েছে যে একটা এফেক্ট হয়েছে, মানুষগুলো খাবে কি, তারা পড়বে কি, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে কি করে, তাহলে তো বিকল্প একটা কিছু ভাবতে হবে সরকারকে। কিন্তু এখনো পর্যন্ত কোনো বিকল্প দিশা তো আমরা দেখিনি, দেখলে নিশ্চয়ই এটা আলোচনা করতাম না। তাহলে দেখুন আজকে আর একটা জিনিস দুর্নীতি হয়ে, যে আমি দুটো জিনিস বলি, এই যে কোর্ট বলছে, কোর্টের কথা কিন্তু শোনা হচ্ছে না। কোর্ট বলছে যে এই ধরনের এই যে দুর্নীতি, তাকে সামাজিকভাবে যেভাবে হয়রানি করা হচ্ছে, আরে অভিযোগ তো থাকতেই পারে, অভিযোগের সত্যতাও থাকতে পারে, কিন্তু অভিযোগটা তো প্রমাণ করতে হবে কোর্টে, কোর্টে সেইখানে একদম প্রমাণ না আইনের করে শাসন প্রতিষ্ঠা করতে আগেই হবে। একটা মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, আগেই মানুষ ডিম ছুড়ে দিচ্ছে, আগেই মানুষ এই প্রচারে, বাবা মানুষের ক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক। একটা সরকার 15 বছরে অনেক খারাপ কাজ করেছে, তাদের যারা নেতৃস্থানীয় ছিল তারা অনেক কিছু করেছে, কিন্তু আজকে আপনি ভাবুন, আজকে যে লোকটা ধরুন 10 কোটি টাকা রোজগার করেছে কি 1 কোটি টাকা রোজগার করেছে, সে মানুষের বিভিন্ন তোলাবাজি করেছে, যাই করে থাকুক করেছে, কিন্তু করলে তাকে কোনো এভাবে অধিকার দেয়নি, তাকে এইভাবে মারার বা ডিম চোরার, এই যেভাবে দড়ি নিয়ে ঘোরানোর, এই যে জিনিসগুলো উত্তরপ্রদেশীয় সংস্কৃতি, এটা তো পশ্চিমবঙ্গের নীতি অনুযায়ী নয়, আপনি বাস, তাকে অনেকগুলো, সাজা আমি দিন আপনার কাছে আইনগতভাবে আসবো করুন। আবারও, আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি সেই প্রশ্ন নিয়ে একেবারে তন্ময়ের কাছে আসি। তন্ময়, আপনি শুনলেন যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছে, সত্যি তো, যে এক হচ্ছে অর্থনৈতিক দিশা নতুনভাবে তৈরি করতে হলে বাজেটে তার একটা সংস্থান রাখবে, যে কোথা থেকে অর্থটা আসবে, সেই ব্যাপারটা কি হবে। দুই হচ্ছে এতগুলো বেকার, মানে আমাদের দেশের, আমাদের রাজ্যতে বেকার সমস্যা মারাত্মক, সেই অবস্থায় যদি এইভাবে নির্বিচার উচ্ছেদ হতে থাকে, তাহলে তো অর্থনীতির একটা অংশ খুব ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার তো নতুন সরকারের দায়িত্ব ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার আগেই যদি ট্রায়াল শুরু হয়ে যায়, রাস্তাতেই তার বিচার হয়, যদি এটাকে জনরোষ বলা হচ্ছে, কিন্তু সেটাকেও তো প্রতিহত করতে হবে প্রশাসনকে, পুলিশকে। যদি না করে তাহলে প্রশাসন বা পুলিশের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। পরপর তিনটে প্রশ্ন আপনার জন্য উত্থাপিত হয়ে গেছে, মানে আপনি খুব ভেবেছেন। আমি আমি আপনাকে বলি তন্ময়, আজকে আপনি একদম প্রথম অতিথি আমার অনুষ্ঠানের। আমি আপনাকে বলি, আমার এই অনুষ্ঠানটা না, আমি কোনো বিতর্ক করি না, আমি বিষয়টা বোঝবার চেষ্টা করি, অযথা ঝগড়া নয়, বরং বিষয়ের গভীরে যাওয়া, বিষয়টাকে বোঝা, সমস্যাটাকে চেনা, কীভাবে সমাধান হওয়া যায় তার একটা রাস্তা তৈরি করা, এইভাবে আমি আমার এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি। ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, অন্য চ্যানেল আমি পারতাম 4 জনকে নিয়ে এসে অবিরাম গলা চিৎকার করে ঝগড়া করাতে, আমি সেটা করি না। আমি করি সমস্যাটাকে বোঝা, সমস্যাটাকে চেনা, এবং আমাদের রাজ্যের যাতে সার্বিক উন্নয়নের রাস্তাটা তৈরি হয় সেই রকম দিকে একটা আলো ফেলার চেষ্টা। কতগুলো প্রশ্ন, আপনি যদি আবার প্রশ্নের উত্তর দেন। দাদা মজুমদার বাবু, আপনাকে আমি একটা কথা বলি। আপনি যেটা বললেন অর্থনীতির ব্যাপারটা, যে অর্থনীতি কোথা থেকে আসবে, দেউচা পাচামির কালেকশন দেখেছেন? দেউচা পাচামিতে সারা বছরে 60 কোটি টাকা রেভিনিউ জেনারেট হতো, সেটা আমাদের গভর্নমেন্ট 1 মাসে 80 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। তো দেখুন, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সঠিক ওয়েতে চললে রেভিনিউ অটোমেটিক জেনারেট হবে। দেখুন, আমাদের এই গভর্নমেন্টটা সঠিক পথে নির্ণয়, সঠিক পথে চলাটা 15 বছর 35 বছর কি চলেছিল? আমাদের চলেনি। তাই জন্য গভর্নমেন্ট কখনোই রেভিনিউ জেনারেট করতে পারেনি। আর যে গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করলে তো আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, সবাই সেই প্রফিট পাবেন।
মানে আপনি বলছেন এইভাবে রেভিনিউ জেনারেট হলে অর্থনৈতিক একটা সঙ্গতি তৈরি হবে রাজ্যের। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। দেখুন, আজকে যখন জিএসটি এলো তখন আমাদের তৃণমূল সরকার প্রথম বিরোধিতা করলো না, বিভিন্ন কংগ্রেস হয়তো করেছিলেন, কিন্তু দেখুন আজকে জিএসটি রেভিনিউ আমাদের গত সরকার তৃণমূল সরকার সেই জিএসটি থেকে কত টাকা রেভিনিউ জেনারেট করেছে বলুন তো? সেগুলো তো গভর্নমেন্টের রেভিনিউ। গভর্নমেন্টকে বাইপাস করে আজকে ভাইপো সব জায়গায় ট্যাক্স বসিয়ে যেভাবে প্যারালাল গভর্নমেন্ট চালাতো, সেইখান থেকে আজকে আমাদের যে নতুন সরকারের যে ট্যাক্স স্ট্রাকচার, সবকিছুর স্ট্রাকচার, সেগুলো অনেক রকম ভাবে আমাদেরকে অর্থনৈতিক পরিকাঠামোর শক্তি বাড়াবে। আর দাদা যেটা বলছিলেন যে বুলডোজার, আমার বলতে খুব খারাপ লাগে, আমি মোসগোড চটার ওপরে একটা কাজ করেছিলাম আরটিআই, মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চটা এরিয়া যেখানে জিন্সের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে। সেখানে মাননীয় আমাদের নগর উন্নয়ন মন্ত্রী আহ, অগ্নিমিত্রা আমাদের অগ্নিমিত্র পাল মহাশয়, অগ্নিমিত্র পাল। ম্যাডাম এসেছিলেন, অগ্নিমিত্রা ম্যাডাম এসেছিলেন। তো উনি এসে বলে গেছিলেন ফ্রেড জিন্সের কোনো জল কোনো রকম খালে ফেলা যাবে না, কিন্তু তারপরেও প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে ফ্রেড জিন্সের জল পড়ছে, জল দূষণ হচ্ছে, প্লাস সেগুলো গঙ্গা দূষণ করছে, আদিগঙ্গাকে শেষ করছে, মানুষের ঘরের ল্যান্ড জিহাদ তৈরি হচ্ছে, ল্যান্ড জিহাদ। খালে পড়ছে অ্যাসিড জল, অ্যাসিড জলগুলো গিয়ে নিচু জমিতে ভরাট হচ্ছে, সেইগুলো কম পয়সায় তারাই কিনছে। তাহলে আপনি বলুন ওখানে বুলডোজার ছাড়া অপশন কি? সরকারি পথের বুলডোজার ছাড়া বেআইনি নির্মাণ আপনি ভাঙবেন কি করে? আজকে খালের গতি স্লথ হচ্ছে, নদীর গতি স্লথ করছে বেআইনি কনস্ট্রাকশন গুলো থেকে। বেআইনি কনস্ট্রাকশন যারা তৈরি করেছে, যারা মাথা, সেগুলো কি আদৌ ধরা যাচ্ছে? মানে আমি বলছি যে বেআইনি কনস্ট্রাকশন হঠাৎ গজিয়ে ওঠেন, তার পিছনে মাথা রয়েছে, বড় বড় রাজনৈতিক দলের মাথারা রয়েছে, যারা সরকারি আধিকারিক তারা রয়েছে, তাদের চিহ্নিত করা যাচ্ছে। আপনি ধরুন যে রেল লাইনে থেকে সব উঠছেন, এটা তো একটা সমস্যাও তৈরি করবে। কারণ আমি যেটা বললাম যে এক শ্রেণীর মানুষের জীবনযাপনের উপায়, তার বেঁচে থাকার উপায় রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্র পারে না কাউকে ইয়ে করে দিতে। আজকে দেখুন আমাদের সরকারের পরিকাঠামোটা আমাদের বুঝতে হবে, জানেন তো পরিকাঠামোটা কেমন। আমাদের রাজ্যের এই যে বিজেপি সরকার এসছে, আমরা তো আরো অন্যান্য স্টেটে এতদিন ধরে শাসন করছি বা দায়িত্বে আছি। আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে আপনি যেভাবে মানুষকে পরিষেবা দেয়, অন্য কোনো গভর্নমেন্ট এইভাবে মানুষকে পরিষেবা দেয় না। আমি একটা পলিটিক্যাল মানুষ বলে আপনি হয়তো পলিটিক্যালি ভাবছেন কথাটা, আপনি নিজে একটুখানি পাশের রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখুন না। আমি একটা আপনাকে ছোট গল্প বলছি। নবীনবাবু তখন ওই রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন, ওইখানে 108 বলে একটা প্রকল্প ছিল, 108 অ্যাম্বুলেন্সে। ওখানে আপনি 108-এ ফোন করলে আইসোলেটেড অ্যাম্বুলেন্স এসে আপনাকে হসপিটালে অ্যাডমিট করে দেবে, টোটালি ফ্রি। তার জন্য কি বিজেপি গভর্নমেন্টের দরকার ছিল? নবীনবাবু তো বিজু জনতা দল থেকেই কাজ করেছে। এজেন্ডাটা বুঝুন, পলিটিক্সটা বা পার্টিটা একটা একটা সিম্বল, মানুষের সেবা করাটাই সব থেকে মহৎ কাজ। আজকে যে স্টেশনের ওপরে যে অবৈধ নির্মাণগুলো ভাঙছে আপনারা বলছেন, এইগুলো আমাদের রেলের, যদি আমার বাড়ির সামনে যদি আপনি একটা দোকান নিয়ে বসেন, তাহলে আমার জায়গার একটা তো ভ্যালুয়েশন আছে, সেই ভ্যালুয়েশনটা তো নষ্ট হচ্ছে। রেলের ভ্যালুয়েশন তো, রেলের স্টেশনের উপরে ভ্যালুয়েশন তো নষ্ট হচ্ছে। আজকে সিপিএম যে বিরোধিতা করছে, সেইগুলো থেকে আজকে আপনি বলুন তো ওদের কি এজেন্ডা আছে? 35টা বছর ধরে কি দিয়েছে বাঙালিকে?